আমি উপন্যাসিক, কেবল এইটুকু বললেই সব বলা হয় না। আমি উপন্যাস লিখে টাকা রোজগার করি, অর্থাৎ আমি যদি উপন্যাস না লিখি তাহলে আমার পেটও চলবে না। অর্থাৎ উপন্যাস লেখা আমার পেশা, কিন্তু এ পেশা বুঝি আর চলে না। বাড়িতে রোজ এত লোকের ভিড়, মাসিক পত্র সম্পাদকের তাগাদা, চেনা অচেনা লোকের আনাগোনা, বন্ধু বান্ধবের তাস দাবার আড্ডা, এইসব সামলাতে সামলাতেই প্রতিদিন কেটে যায়। যখন একটু একলা হবার সময় পাই তখন আসে ঘুমের সময়। কাজেই কিছুদিনের জন্য কলকাতা ছাড়তে হলো। স্থির করলাম একটা উপন্যাস না লিখে আর কলকাতায় ফিরব না। বিদেশে নিশ্চয়ই চেনা অচেনা লোকের এত ভিড় হবে না। সিধে চলে গেলুম ঝাঁঝা জংশনে। একটা বাংলো ভাড়া নিলাম। সকাল ও বিকেল একটু ঘুরে বেড়াই, দুপুর আর সন্ধ্যেটা কেটে যায় উপন্যাস লেখায়। ভিড়ের ভয়ে বিদেশে পালিয়ে এলেও মানুষের সঙ্গ বিনা মানুষের প্রাণ বাঁচে না। ঝাঁঝায় এসেও ৩-৪ জন লোকের সঙ্গে আমার অল্প বিস্তর ঘনিষ্ঠতা হলো। একজন হচ্ছেন মিসেস কুমুদিনী চৌধুরী। তিনি বিধবা, তার স্বামী পেশোয়ারে কাজ করতেন। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি ঝাঁঝা এসে বাস করছেন। তার সন্তানাদি কেউ নেই, ধর্মে তিনি খ্রিস্টান। আমার আরও একজন বন্ধুর নাম অমূল্যবাবু। ভদ্রলোকের বয়স হবে এই বছর 50। কলকাতার কোনো কলেজে প্রফেসরি করতেন। এখন অবকাশ নিয়ে এখানেই লেখাপড়া নিয়ে দিন কাটিয়ে দেন। অমূল্যবাবু পরলোক তত্ত্ব নিয়ে যথেষ্ট আলোচনা করেছেন। মৃত্যুর পর জীবের কি অবস্থা হয় তার মুখে সেই নিয়ে অনেক কথাই শোনা যায়। এখানকার রেলের ডাক্তার গোবিন্দবাবুর সাথেও আলাপ হলো। তিনি খুবই সাদাসিধে লোক, কিন্তু সন্ধ্যা হলেই ভূতের ভয়ে তিনি কাতর হয়ে পড়েন। সূর্যাস্তের পর প্রাণান্তেও তিনি অমূল্যবাবুর বাড়ির চৌখাট মারাতে রাজি হন না। কারণ তাকে পাছে পেয়ে অমূল্যবাবু তাকে 2-4টে পরলোকের কাহিনী শুনিয়ে দেন। সেদিন সন্ধ্যার কিছু আগে আমি অমূল্যবাবুর সাথে বসে বসে গল্প করছিলাম। কথা হচ্ছিল পৃথিবীতে সত্যি সত্যি পিশাচ আছে কিনা। অমূল্যবাবুর বিশ্বাস পৃথিবীতে সেকালেও পিশাচ ছিল, আজও আছে। আমি জিজ্ঞাসা করলাম, পিশাচ কাকে বলে? অমূল্যবাবু বললেন, প্রেতাত্মাদের আমাদের মতো দেহ নেই, এ কথা তুমি জানো। দেহ না থাকলেও দুষ্ট প্রেতাত্মাদের আকাঙ্ক্ষা প্রবল হয়ে থাকে, কিন্তু দেহের অভাবে তারা সে আকাঙ্ক্ষা মেটাতে পারে না। তাই এই দুষ্টু প্রেতাত্মারা মানুষের অলক্ষিত মৃতদেহের ওপর গিয়ে আশ্রয় নেয়। তখন সেই মরা মানুষ উঠে গিয়ে জীবিত মানুষদের রক্ত শোষণ করে। এই জীবন্ত মৃতদেহগুলিই পিশাচ নামে খ্যাত। অমূল্যবাবু এমন দৃঢ়ভাবে কথাগুলি বললেন যে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি বললাম, প্রায় শুনতে পাই অমুক লোক রক্ত স্বল্পতার কারণে মারা গিয়েছে। আপনি কি তাহলে বলতে চান সেই লোক এই পিশাচদের জন্যই মারা পড়েছে? অমূল্যবাবু বললেন, অনেক সময় হতেও পারে, অনেক সময় নাও হতেও পারে। ঠিক এমন সময় মিসেস কুমুদিনী অমূল্যবাবুর বাড়িতে প্রবেশ করলেন। ঢুকেই তিনি হাসতে হাসতে বললেন, কিসের গল্প হচ্ছে শুনি? আমি বললাম, অমূল্যবাবু আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন। কুমুদিনী একখানা চেয়ারের ওপর বসে পড়ে বললেন, ও বেশ বেশ, আমি ভূতের গল্প শুনে ভয় পেতে ভালোবাসি। অমূল্যবাবু, আমাকে একটা ভয়ানক ভূতের গল্প বলুন না। অমূল্যবাবু বললেন, ভয়ানক ভূতের গল্প কাকে বলে জানি না, তবে আজকে এক পিশাচের গল্প করছিলাম। কুমুদিনী খানিকক্ষণ অমূল্যবাবুর মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, আচ্ছা অমূল্যবাবু, পিশাচের কথা আপনি সত্যি বিশ্বাস করেন? অমূল্যবাবু গম্ভীর স্বরে বললেন, শুধু বিশ্বাস করি তাই নয়, আমার ধারণা সম্প্রতি এই ঝাঁঝাতে পিশাচের উপদ্রব শুরু হয়েছে। অমূল্যবাবুর মুখে একথা শুনে আমি চমকে উঠলাম। কুমুদিনীর মুখটাও ম্লান হয়ে গেল। সে তার মুখের ভাবটা সামলে নিয়ে তাকে বললেন, আপনার এমন গায়াখুরি ধারণার কারণ কি শুনি? অমূল্যবাবু স্থিরভাবেই বললেন, কিছুদিন ধরে ঝাঁঝায় রক্ত স্বল্পতার হার বেড়ে উঠেছে, আর এর সঠিক কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। কুমুদিনী হাসতে হাসতে উচ্চ স্বরে উঠে দাঁড়িয়ে বললেন, বেশ তো অমূল্যবাবু, আপনি একটা পিশাচকে বন্দি করবার ব্যবস্থা করুন না। অমূল্যবাবু বললেন, সেই চেষ্টাই করব। ভূত না মানলেও ভূতের ভয় যে ছাড়ে না, সেই প্রমাণটা সেদিন সন্ধে অমূল্যবাবুর বাড়ি থেকে আস্তে আস্তে ভালো করেই পেলাম। সন্ধ্যার অন্ধকারের মধ্যে
মনে হচ্ছে যেন কোনো জীবন্ত মৃতদেহ আমার দিকে লক্ষ্য স্থির করে দাঁড়িয়ে আছে। অমূল্যবাবু প্রতিদিন সকালে আমার বাংলোয় চা পান করতে আসতেন। সেদিন সকালে আমরা দুজনে বসে একসাথে চা পান করছি, এমন সময় দেখলাম ডাক্তার গোবিন্দবাবু ওখান দিয়েই যাচ্ছেন। আমি ওনাকে চা খেয়ে যাওয়ার জন্য অনুরোধ করলাম। ও গোবিন্দবাবু, চা খেয়ে যান। গোবিন্দবাবু কাছে এসে বললেন, চা পান করতে রাজি আছি, কিন্তু ভাই একটু তাড়াতাড়ি করবেন, আমার একটু দেরি করার সময় নেই। আমি জিজ্ঞাসা করলাম, কেন, আপনার এত তাড়া কিসের? গোবিন্দবাবু বললেন, মিসেস চৌধুরীর মালির ছেলের ভারী অসুখ, বোধহয় বাঁচবে না। আমি জিজ্ঞাসা করলাম, কি অসুখ? গোবিন্দবাবু বললেন, রক্ত স্বল্পতা, অর্থাৎ অ্যানিমিয়া। অমূল্যবাবু চা পান করতে করতে হঠাৎ চায়ের কাপটা টেবিলের ওপর নামিয়ে রেখে বললেন, ডাক্তার, যা এত অ্যানিমিয়ার বাড়াবাড়ি কারণ কি বলতে পারো? গোবিন্দবাবু বললেন, না, তবে এ রোগের অত্যন্ত বাড়াবাড়ি দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। অমূল্যবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, মিসেস চৌধুরীর মালির ছেলেকে আমি চিনি। ওর নাম গদাধর। ও আমাকে রোজ ফুল দিয়ে যায়। গত 3 দিন আগেও ওকে দেখেছি। সুস্থ সবল জওয়ান ছেলে। এত তাড়াতাড়ি কেউ অ্যানিমিয়া রোগে আক্রান্ত হতে পারে না। চলো, আমরাও তোমার সঙ্গে যাব, ওকে একবার দেখে আসি। আমার বাংলো থেকে মিসেস চৌধুরীর বাংলো যেতে 4-5 মিনিটের সময় লাগে। মিসেস চৌধুরীর বাংলোর এক কোণায় মালির ঘর। সেই ঘরে গিয়ে দেখলাম মালি তার মাথায় হাত দিয়ে বসে আছে, আর তার ছেলে গদাধর শুয়ে রয়েছে বিছানায়। দেহ পুরো বিবর্ণ হয়ে গেছে, মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই সে মারা যাবে। ডাক্তারবাবু তাকে পরীক্ষা করে চুপি চুপি আমাদের বললেন, আজকের রাতটা বোধ করি কাটবে না। অমূল্যবাবু গদাধরের কাছে গিয়ে ওকে ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলেন। তারপরে ওর ঘাড়ের কাছে আঙ্গুল নির্দেশ করে ডাক্তারকে বললেন, আচ্ছা ডাক্তার, এটা কিসের দাগ? ওটা ক্ষতচিহ্ন বলেই তো মনে হচ্ছে। চার নোংরা ঘর, ইঁদুর তিদুর হয়তো কামড় দিয়েছে। অমূল্যবাবু মালিকে জিজ্ঞাসা করলেন, তোমার ছেলেকে সেবা করে কে? বুড়ো মালি বলল, বাবু, গিন্নিমা। ওকে উনি নিজের ছেলের মতো ভালোবাসেন। ওর সেবাযত্ন করেন উনি। ওকে সেবা করতে গিয়ে গিন্নিমার দিনে বিশ্রাম নেই, রাতে ঘুম নেই বাবু। সব শুনে অমূল্যবাবু বললেন, ডাক্তার, রোগীর সেবা যত্ন ঠিকমতো হচ্ছে না। ওকে আমি আমার বাড়িতে নিয়ে রাখবো। দেখি আজ রাতটা কি হয়। আশা করছি ওকে আমি বাঁচাতে পারবো। তার এই এমন বিশ্বাসের কারণ আমরা কেউ বুঝতে পারলাম না। রোগ হয়েছে রোগীর দেহে, তার জন্য এক বাড়ি থেকে অন্য বাড়িতে নিয়ে গেলে রোগী কী করে সুস্থ হয়ে যাবে। যাক, তার কথা মতোই কাজ করা হলো। মিসেস চৌধুরী বাংলোর বারান্দায় দাঁড়িয়েছিলেন। গদাধরকে নিয়ে যাওয়া হচ্ছে দেখে উনি দৌড়ে এসে বিস্মিত স্বরে বললেন, কি ব্যাপার, গদাধরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? অমূল্যবাবু বললেন, আমার বাড়িতে। এখানে ওর ঠিকমতো সেবা শুশ্রূষা হচ্ছে না। কুমুদিনীর 2 চোখে একটা ক্রোধের ভাব ফুটে উঠল। তারপরে তা আস্তে আস্তে মিলিয়ে গিয়ে তিনি বললেন, বেশ, তবে আপনারা যেটা ভালো বুঝছেন সেটাই করুন। গদাধর সুস্থ হলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। সেই দিন সন্ধ্যার পর থেকে মুষলধারে বৃষ্টি নামল। গাছপালা আর্তনাদ আর পাহাড়ের গা বেয়ে নেমে আসা জলের শব্দ শুনতে শুনতে কখন ঘুমিয়ে পড়েছি সেটা আমি নিজেও জানি না। অনেক রাতে আচমকাই আমার ঘুম ভেঙে গেল। আমি উঠে বসলাম। মনে হচ্ছে যেন জানলায় কে ঠক ঠক করে শব্দ করছে। তখনও সমান তালে বৃষ্টি পড়ছে, সমানে বাজ পড়ার শব্দ হচ্ছে। এই ঝড় জলের রাতে কে এসে আমাকে ডাকবে? হয়তো আমার মনের ভুল, এটা ভেবেই শুয়ে পড়লাম। আবার সেই জানলায় ঠক ঠক করার শব্দ। আমি সবিস্ময়ে লাফ দিয়ে উঠে দাঁড়ালাম। এই ঝড় জলের রাতে কে এসে জানলা ঠকঠক করছে? কে আসতে চায় আমার ঘরের ভেতরে? আমি রোজই একটা টর্চ মাথার কাছে নিয়ে শুই। টপ করে টর্চটা নিয়ে জানলায় আলোটা ফেলে দেখলাম জানালার ওই পারে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত ছায়ামূর্তি। প্রবল ঝড়ে তার চুলগুলো এলোমেলো হয়ে উঠছে।
তার চোখগুলো যেন দপদপ করে আগুনের মতো জ্বলছে। মনে হচ্ছে সে জানালা ভেঙে এক্ষুনি ঘরের মধ্যে প্রবেশ করতে চায়। আমি আলোটা ফেলা মাত্রই সে জানলা থেকে সাট করে সরে গেল। এই দৃশ্য দেখার পর আমি ধপ করে বিছানায় বসে পড়লাম। ভয়ে আমার আর সারা রাত ঘুম এলো না। জানালা দিয়ে ভোরের আলো ঘরে এসে পড়েছে। আমার তখনও জড়তা কাটেনি। এমন সময় শুনলাম অমূল্যবাবু ঘরের বাইরে থেকে আমার নাম ধরে ডাকছেন। ও ভাই, দরজা খোলো। আরে কি মুশকিল। স্বস্তির নিঃশ্বাস ফেলে তাড়াতাড়ি দরজা খুলে দিলাম। অমূল্যবাবু ঘরে প্রবেশ করতেই ওনাকে জিজ্ঞেস করলাম, এত ভোরে আপনি? গদাধরের অসুখটা কি আবার বেড়েছে নাকি? অমূল্যবাবু হাসি মুখে বিছানার ওপর এসে বসে বললেন, অসুখ বাড়বে কেন? এই অল্প সময়ে তো গদাধর সুস্থ হয়ে উঠেছে। আমি সবিস্ময়ে বললাম, বলেন কি, কি করে সারল? অমূল্যবাবু বললেন, গদাধরের তো কোনো অসুখ হয়নি, সে তো পড়েছিল পিশাচের পাল্লায়। চেষ্টা করেও আমি হাসি থামাতে পারলাম না। তাই কৌতুক ভরে বললাম, আপনি চারিদিকে এখন পিশাচের স্বপ্ন দেখছেন? অমূল্যবাবু স্থিরভাবেই বললেন, তোমার যা ইচ্ছে তাই বলো, আমি কোনো প্রতিবাদ করব না। গদাধর কেন সুস্থ হয়েছে জানো? কাল দিন রাত ওর শিয়রে বসে আমি পাহারা দিয়েছি। ওর সীমানায় কাউকে ঘেঁচতে দিইনি। কাল রাতে যদি কেউ রক্ত শোষণ করতো তাহলে ওকে আর আজ বাঁচানো যেত না। আমি সবিস্ময়ে বললাম, রক্ত শোষণ? অমূল্যবাবু আপনি কি বলছেন? কে তার রক্ত শোষণ করবে? অমূল্যবাবু কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, তোমার এ কথার জবাব আমি আগে দেব না। কাল রাতে আমি সচক্ষে কি দেখেছি সেটা আগে তোমাকে বলতে চাই। তুমি জানো আমার বাড়ি দোতলা। দোতলার ঘরে আমি গদাধরকে রেখেছিলাম এবং কাল সারা রাত ওকে পাহারা দিয়েছি জেগে। কাল রাতে ঝড় বৃষ্টি নিশ্চয়ই তুমি টের পেয়েছ। মাঝ রাতে ঝড় বৃষ্টি অত্যাধিক বেড়ে ওঠে। সেই সময় বই পড়তে পড়তে হঠাৎ আমি জানালার বাইরের দিকে তাকিয়ে দেখি একটা স্ত্রী মূর্তি জানালার বাইরে দাঁড়িয়ে রয়েছে। আমি অবাক হয়ে খানিকক্ষণ তার দিকে তাকিয়ে রইলুম। দোতলার ঘর, মাটি থেকে জানালা উচ্চতা কম করে 20 ফুট, আর সেখানে কোনো স্বাভাবিক মানুষের পৌঁছানো সম্ভব নয় সে কথা তুমি বুঝতেই পারছো। আমি খানিকক্ষণ তার মুখের দিকে তাকিয়ে থাকলাম। ঘরে আলো তার মুখের ওপর গিয়ে পড়েছিল। তাকে দেখেই আমি চিনতে পেরেছি। কে সে তা আন্দাজ করতে পারো? আমি হতভম্বের মতো গান নিয়ে জানালাম না। তখন অমূল্যবাবু বললেন, সেই মূর্তি হচ্ছে মিসেস কুমোদিনী চৌধুরী। কুমোদিনী বেশ হাসি মুখে আমার দিকে তাকিয়েছিল। আমি সঙ্গে সঙ্গে গিয়ে জানালার পাল্লাটা বন্ধ করে দিলাম সজোরে। আমাকে বাধা দেবার জন্য মূর্তিটা হাত বাড়িয়ে গেল, কিন্তু বাধা দিতে পারল না। আমার মনে হলো জানালা বন্ধ করার সময় তার ডান হাতটা পাল্লার চাপা পড়েছিল। তারপরেও সে কয়েকবার জানলায় ঠকঠক করেছে। আমি সেদিকে আর গুরুত্ব দিইনি। এখন বলো, আমার কথা কি পাগলের গল্প বলে মনে হচ্ছে? হ্যাঁ? আমি রুদ্ধশ্বাসে বলে উঠলাম, অমূল্যবাবু আপনি কি বলছেন? মিসেস কুমোদিনী চৌধুরী? অমূল্যবাবু আমাকে বাধা দিয়ে বললেন, শোনো, আমি টেলিগ্রাম করে জেনেছি পেশোয়ারে মিসেস কুমোদিনী চৌধুরীর স্বামী মারা যান অ্যানিমিয়া রোগে, আর তার ঠিক 15 দিন আগেই মারা যান মিসেস কুমোদিনী চৌধুরী। সব কিছু শুনে আমার সারা শরীর কাঁপতে শুরু করলো। আমি ধপ করে খাটের ওপর বসে পড়লাম এবং ধীরে ধীরে কাল রাতে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো সব অমূল্যবাবুকে খুলে বললাম। অমূল্যবাবু কি একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ দরজার দিকে তাকিয়ে থেমে গেলেন। ঘাড় ঘুরিয়ে দেখলাম বাংলোর সিঁড়ি বেয়ে উঠছেন মিসেস কুমোদিনী চৌধুরী। তাকে দেখেই সর্বপ্রথম তার ডান হাতের দিকে আমার চোখটা গেল। দেখলাম তার ডান হাতে ব্যান্ডেজ বাঁধা। কুমোদিনীও অমূল্যবাবুকে দেখে বাংলোর সিঁড়িতে দাঁড়িয়ে পড়লেন। তার চোখে মুখে একটা অমানসিক বিশ্রী ভাব ফুটে উঠল, যা আমি এর আগে কখনো মানুষের চোখে মুখে দেখিনি। তারপর তিনি দিক বিদিক জ্ঞান হারিয়ে সিঁড়ি থেকে নেমে গেলেন এবং সামনের দিকে ছুটে চললেন। আমি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে চেঁচিয়ে উঠলাম, মিসেস চৌধুরী, সাবধান সাবধান মিসেস চৌধুরী, ট্রেন আসছে, সাবধান। মিসেস চৌধুরী, সাবধান। কিন্তু আমার মুখের কথা মুখে রয়ে গেল। আমার বাংলোর সামনে দিয়ে যে রেলপথ গেছে তার উপরে গিয়ে মিসেস চৌধুরী দাঁড়াতেই একটা ইঞ্জিন এসে
তার দেহের উপর দিয়ে চলে গেল। ভয়ে আমি দু চোখ বন্ধ করে ফেললাম। তারপর শুনলাম তীব্র এক মর্মান্তিক চিৎকার। তারপরেই সব স্তব্ধ। আমি খানিকক্ষণ আচ্ছন্ন হয়ে দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছে যেন পুরো পৃথিবীটা আমার চারিদিকে ঘুরছে। ঠিক সেই মুহূর্তে অমূল্যবাবু বলে উঠলেন, স্থির হও ভাই, স্থির হও, নিজেকে সামলাও। টেনে যে কাটা পড়ল সে কোনো মানুষের দেহ নয়, সে এক আশ্রিত পিশাচের দেহ। ঝাঝার গোরস্থানে মিসেস কুমুদিনী চৌধুরীর দেহ কবর দেওয়া হলো। তারপরে প্রায় মাসখানেক কেটে গেল। এই ভয়ঙ্কর ঘটনার ছাপ আমাদের মন থেকে ধীরে ধীরে অস্পষ্ট হতে লাগলো। এই বিষয়ের সঙ্গে জড়িত একটা দ্বন্দ্ব আমাদের মন থেকে এখনও ঘুচল না। কারণ ঝাঝায় অ্যানিমিয়া রোগের প্রকোপ এখনও কমল না কেন? এই নিয়ে আমাদের মধ্যে প্রায়ই আলোচনা হয়। অমূল্যবাবুও ধাঁধায় পড়ে গেছেন। তিনি মাঝে মধ্যেই বলেন, তাই তো ভাই, রক্ত স্বল্পতা এখানে সংক্রামক হয়ে দাঁড়ালো নাকি? এর কারণ তো কিছুই বোঝা যাচ্ছে না। কিছুদিন পরে আমার নদীর ধার থেকে ফিরতে ফিরতে একটু রাত হয়ে গেল। রাতটা ছিল চমৎকার। চারিদিক পূর্ণিমার জ্যোৎস্নায় আলোয় মনে হচ্ছে যেন রূপালী পর্দা দেওয়া। দিনের আলোর মতনই চারিদিক চকচক করছে। এই পূর্ণিমার মন মাতানো শোভা উপভোগ করতে করতে আমি বাংলোর দিকে ফিরছিলাম। গভীর রাতের নিস্তব্ধতায় ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। প্রাণ করছিল একটু গান গাওয়ার জন্য। এমন রাতের শোভা তো গান গাওয়ার জন্যই। গান গাওয়ার উপক্রম করতেই চোখের সামনে যা দেখলাম তা দেখে আমার বুকের রক্ত হিম হয়ে গেল। পথের একটা মোড় ঘুরে প্রায় আমার সামনে এসে দাঁড়ালেন মিসেস কুমুদিনী চৌধুরী। আমার দেখবার কোনো ভুলই হয়নি। এই রকম উজ্জ্বল পূর্ণিমায় দেখার কোনো ভুল হওয়ার কথাই নয়। ভাগ্যিস কুমুদিনী অন্যদিকে তাকিয়েছিল, তাই আমাকে দেখতে পেল না। আমি সুযোগ বুঝে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়লাম। কুমুদিনী সেই রাস্তা ধরে এগিয়ে চলছে। আমি ভালোভাবে লক্ষ্য করলাম সে মাটিতে পা দিয়ে হাঁটছে না, শূন্যে যেন মেঘের মতো ভেসে চলেছে। একটু বাদেই সে ছায়ামূর্তি পথের বাঁকে অদৃশ্য হয়ে গেল। আমি প্রাণপণ দৌড়াতে থাকলাম। সোজা গিয়ে পৌঁছালাম অমূল্যবাবুর বাড়িতে। সেখানে গিয়ে দেখলাম অমূল্যবাবু তার বৈঠকখানায় একটি বই পড়ছেন। আমাকে দেখে অমূল্যবাবুও সেই মুহূর্তে হতচকিত হয়ে গেলেন। আমি প্রায় রুদ্ধস্বরে বলে উঠলাম, মিসেস চৌধুরী। অমূল্যবাবু, মিসেস চৌধুরী। এইমাত্র আমার সাথে মিসেস চৌধুরীর দেখা হলো। অমূল্যবাবু সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে উঠে বললেন, তার মানে? আমি হাঁপাতে হাঁপাতে বললাম, আমি এইমাত্র নদীর পাশ দিয়ে ফিরছিলাম। মিসেস চৌধুরী প্রায় আমার পাশ দিয়ে চলে গেলেন। তুমি ঠিক দেখেছো? আপনাকে যেমন দেখছি তাকেও ঠিক তেমনিই দেখেছি। চলো চলো, এখনই চলো, আর দেরি নয়, আমার সাথে চলো। আর এখন কোনো কথা জিজ্ঞাসা করবে না। আমি ও অমূল্যবাবু ঘর থেকে বেরিয়ে সোজা বাগানে এসে উপস্থিত হলাম। অমূল্যবাবু আমার হাতে একটা কোদাল দিয়ে বললেন, আমার সঙ্গে এসো। আমি যন্ত্রচালিতের মতো ওনার সঙ্গে চললাম। আবার সেই নদীর পথ, চারিদিক নিস্তব্ধ ও নির্জন, আর আকাশে সেই চাঁদের মধুময় হাসি। আর চারিদিকে নিবিড় বন জঙ্গল ও পাহাড় দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন ছবির মতন আঁকা। কিন্তু এই পরিবেশ উপভোগ করার মতো অবস্থায় আমি ছিলাম না। আমার মন থেকে সমস্ত কবিত্ব কর্পূরের মতো উবে গেছে। একটু বাদেই আমরা গিয়ে পৌঁছলাম ঝাঝার সেই গোরস্থানে। একটা ঝোপের ভেতর অমূল্যবাবু আমাকে টেনে নিয়ে গিয়ে বললেন, এখানে স্থির হয়ে চুপ করে বসে থাকি, এসো। সাবধান, কোনো শব্দটা করবে না কিন্তু। সারা রাত আমরা চুপ করে একই জায়গায় বসে রইলাম। সেদিনের রাতটাকে ইহলোকের রাত বলে মনে হলো না। মনে হচ্ছিল যেন আমরা অন্য জগতে চলে এসেছি। চাঁদ সেই সময় পশ্চিম আকাশে ঢলে পড়েছে, আর ভোর হওয়ার ঠিক পূর্বে পূবের আকাশ লাল হয়ে উঠেছে। অমূল্যবাবু হঠাৎ আমার গা টিপলেন। ঠিক সেই সময় দেখলাম একটি নারী ছায়া মূর্তি মেঘের মতো ধেয়ে আসছে কবরস্থানের দিকে। অমূল্যবাবু আমার কানে কানে বললেন, আজকের রাতের মতো পিশাচের রক্ত পিপাসা শান্ত হয়েছে। মিসেস চৌধুরীর দেহ ধীরে ধীরে
কবরস্থানে প্রবেশ করল। তারপর এসে একটা কবরের ওপর স্থির হয়ে দাঁড়ালো। তারপর হঠাৎ শূন্যে দুহাত তুলে হি হি করে হেসে উঠল। সে কি পৈশাচিক হাসি! আমার বুকের ভেতরটা যেন পুরো ঠান্ডা হয়ে গেল। তার ঠিক পর মুহূর্তেই তার দেহটা ধীরে ধীরে কবরের মধ্যে প্রবেশ করল। পূবের আকাশ লাল হয়ে এসেছে। অমূল্যবাবু তৎক্ষণাৎ দাঁড়িয়ে উঠে বললেন, আর দেরি নয়, শিগগির আমার সাথে এসো। আমরা মিসেস চৌধুরীর কবরের কাছে এসে দাঁড়ালাম। অমূল্যবাবু বললেন, তাড়াতাড়ি কোদাল দিয়ে মাটি খোঁড়া শুরু করো। তার এই অদ্ভুত আচরণের কথা জিজ্ঞেস করার মতন অবস্থায় আমি ছিলাম না। তিনি যা বলছেন তাই আমি যন্ত্রচালিতের মতো করতে থাকলাম। কিছুক্ষণের মধ্যেই কফিনটা বেরিয়ে এলো। অমূল্যবাবু বললেন, দেখো, এখন আমি যেটা করব সেটা করতে আমাকে বাধা দিও না, কারণ এই কফিনের ভেতর যে আছে সেটা মানুষের দেহ নয়। অমূল্যবাবু এক টানে কফিনের ডালাটা খুলে ফেললেন। আমি স্তম্ভিত চোখে দেখলাম সেখানে রয়েছে পরিপূর্ণ মিসেস কুমুদিনীর দেহ। এই দেহ দেখে কেউ বলবে না এই দেহ টেনে কাটা পড়েছিল। আর বিগত 1 মাসেও এই দেহ পচন ধরেনি, বরং মনে হচ্ছে মিসেস চৌধুরীর মুখে একটা প্রফুল্লের হাসি। মুখের চারিদিকে লেগে রয়েছে লাল রক্ত। অমূল্যবাবু সঙ্গে সঙ্গে শাবলটা মৃতদেহের বুকের ওপর বসিয়ে দিল। ভয়ঙ্কর চিৎকার আর আর্তনাদে মৃতদেহটা গর্জে উঠল। ঠিক তার পর মুহূর্তেই সব চুপচাপ।